প্রাইস আর ফ্যাক্টর কস্ট কি হয়? তো এখন ফ্যাক্টর কস্ট বলতে অর্থাৎ ফ্যাক্টরি, এখন একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে বা কোনো একটা শিল্প শুরু করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? তার মধ্যে সবার প্রথমে দেখো যে একটা প্রোডাকশন বানাতে গেলে সবার প্রথমে ল্যান্ড লাগে। মানে তুমি যে কোনো কাজ করতে যাও, যে কোনো ফ্যাক্টরি করতে যাও, একটা জায়গা লাগবে। তো তোমার যদি জায়গা যদি না থাকে তখন তুমি কি করবে? ভাড়াই নেবে। তো তার মানে কি, ভাড়ার মধ্যে সেটা টাকা লাগছে, ঠিক আছে? ল্যান্ড লাগবে, দেন লেবার লাগবে। তুমি যতজনকে দিয়ে কাজ করাবে সেখানে কি লেবার কস্ট আছে একটা। লেবারের পর তারপর আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল কি? তো তুমি শুধু জায়গা আছে বললি কি তো তোমার শিল্প হয়ে যাবে? যে আমার জায়গা আছে আমি শিল্প করে নিচ্ছি, নিশ্চয় তো না। তাহলে শিল্পটা বানাতে গেলে, ফ্যাক্টরিটা বানাতে গেলে, সাপোজ ধরো আমার সেন্টারটা যে কোচিং সেন্টার আছে, তো সেই কোচিং সেন্টার আমি তোমাদের ঘরটা পেয়েছি। তো ঘরটা পেয়ে গেলে কি আমার সেন্টার হয়ে গেল? নিশ্চয়ই তো নয়। তার জন্য অনেক টাকা লাগবে। কি কি? যেমন ধরো এই যে বোর্ডটা কিনতে হয়েছে, চেয়ার কিনতে হয়েছে, ফ্যান কিনতে হয়েছে, লাইট কিনতে হয়েছে, সিসিটিভি লাগাতে হয়েছে, বিভিন্ন কিছু, তাই তো? সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল লাগবে। দেন তারপর হচ্ছে এন্টারপ্রাইজ, অর্থাৎ মানে উদ্যোক্তা কে করেছে? আমি করেছি কি, তাই তো নাকি? আমি করেছি। এবারে এইগুলোর উপর ডিপেন্ড করছে কস্টটা কি হবে। এখন ধরো তুমি আমাকে ঘর ভাড়া দিয়েছো, তো যে ঘর ভাড়াটা আছে সেটা অনুসারে আমি আমার স্টুডেন্টদের একটা মাইনে ঠিক করেছি কি, তাই তো? এখন যদি তুমি দুম করে ঘর ভাড়া বাড়িয়ে দাও, আমি কি করব? আমিও স্টুডেন্টদের মাইনে না বাড়িয়ে দেবো, কারণ আমার এইখানে যে এন্টারপ্রাইজ, এইখানে তো আমার লাভ থাকতে হবে কি, তাই তো নাকি? এইগুলো সব মিলে তবে তৈরি হচ্ছে কি একটা প্রোডাকশন, ঠিক আছে? এবারে সেই প্রোডাকশনটা তৈরি হচ্ছে, এটার যে ভ্যালু, এটার যে খরচটা পড়ছে তাকে আমরা বলছি কি না ফ্যাক্টর কস্ট। ওকে, ভালো করে বুঝো, তাকে বলা হচ্ছে কি ফ্যাক্টর কস্ট। এবারে এই ফ্যাক্টর কস্ট অনুসারে জিডিপি নির্ণয় করা হয় না। এই ফ্যাক্টর কস্টের উপরে সরকার কি করবে? ফ্যাক্টর কস্টের উপরে সরকার কি করবে না ট্যাক্স চাপাবে, ঠিক আছে? যেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স কি না, ট্যাক্সের একটা ক্লাস আছে ঠিক যদিও। তো ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স বলতে যেটা বোঝায়, ইনডাইরেক্ট ট্যাক্স কোনো বস্তুর উপরে যখন সরকার ট্যাক্স চাপায় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স, আর ডাইরেক্ট হচ্ছে কোনো ব্যক্তির উপর যখন ট্যাক্স চাপানো হয় তাকে আমরা ডাইরেক্ট ট্যাক্স বলি। তো এটার একটা আলাদা হচ্ছে ক্লাস আছে, জিএসটি টিএসটি আলাদা ক্লাস আছে। তো এরপরে ট্যাক্স বসাবে। এখন এরপরে দেখবে সরকার আরেকটা সিস্টেম ব্যবহার করে যেটাকে আমরা সাবসিডি বলি, ঠিক আছে? আমরা যেটাকে সাবসিডি বলি। সাবসিডি কি না, সাবসিডি হচ্ছে যেটাকে আমরা বাংলায় ভর্তুকি বলি। দেখবে আমাদের গ্যাসের দাম 1000 টাকা, সরকার সেখানে কি করছে 200 টাকা যোগ করে সেখানে আমাদের দামটা কমিয়ে দিচ্ছে। তো এখানে এই ট্যাক্স আর সাবসিডি কি হয় না, যখন ট্যাক্সটা বসানো হবে তখন দামটা কি হবে? বেড়ে যাবে। আর যখন আমরা সাবসিডি যোগ করব এখানে তখন কি হবে? দামটা কমে যাবে। কমবে কি না? তাহলে ট্যাক্স কি করে? যে কোনো জিনিসের দামকে বাড়িয়ে দেয়, আর সাবসিডি কি করে? যে কোনো জিনিসের দামকে কমিয়ে দেয় কি, তাই তো নাকি? তো তাহলে এখানে ফ্যাক্টরস কস্টে কি হচ্ছে, যখন দেখো একটা ফ্যাক্টরি থেকে যখন প্রোডাকশনটা বেরিয়ে যায়, কোথায় যায়? তোমার কাছে আসে ডাইরেক্ট। তোমার একটা জামার প্রয়োজন, তুমি কি ডাইরেক্ট জামা ফ্যাক্টরিতে যাবে? থোড়ি, নিশ্চয় তো না। কোথায় যাবে? দোকানে যাবে। তার মানে সেটা কি রিটেলার? খুব ভালো করে, সেটা হচ্ছে রিটেলার। তো ফ্যাক্টরি থেকে আসে কোথায়? হচ্ছে রিটেলারের কাছে। এরপরে রিটেলার থেকে আসে কোথায়? আমাদের কনজিউমার, অর্থাৎ যারা ভোক্তা, অর্থাৎ যারা কাস্টমার, তাদের কাছে আসে। এই যে ফ্যাক্টর কস্ট, এটা কি করে না এর উপরে ট্যাক্স চাপায়, আর সরকার যেটা সাবসিডি দেয় সেটা মাইনাস হয়ে যায়। তাহলে কি হলো না, যখন যতটা ট্যাক্স চাপালো যদি ঠিক ততটাই সাবসিডি দেয় তাহলে কি হবে? দুটো সমান হয়ে যাবে। যদি ট্যাক্স কম থাকে সাবসিডি বেশি থাকে কি হবে? তাহলে দামটা কম থাকবে। আর যদি ট্যাক্স বেশি থাকে সাবসিডি কম থাকে তাহলে কি হবে? দামটা বেশি তোমার থাকবে।
ক্লিয়ার? তো এইভাবে কি হয় না রিটেলারের কাছে আসে, তো সেই হিসাবে জিডিপি নির্ণয় করা হয় না। রিটেলার যখন এবার সেটাকে মার্কেটে বিক্রি করছে, সে মার্কেটে যখন বিক্রি করছে, সেই মার্কেটে যখন বিক্রি করার পর সেখানে কি করছে সরকারি জিএসটি, এখন যেটা যেহেতু জিএসটি, আগে ভ্যাট এরকম হচ্ছে বিভিন্ন কিছু ছিল, সেলস ট্যাক্স ভ্যাট এরকম কিছু ছিল, এখন সেটা তোমার জিএসটি। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, একটা স্টেট গভর্নমেন্ট নেবে। কি বলার কথা বুঝছো? তোমরা যদি একটা কিছু দেখবে অনলাইনে কিছু জিনিস কিনো, তো জিনিস কেনার পর দেখবে তার একটা বিল আছে, ঠিক আছে? সেই বিলটাতে একদম কত পার্সেন্ট সেন্ট্রাল নিচ্ছে, কত পার্সেন্ট স্টেট নিচ্ছে, বিভিন্ন কিছু সমস্ত ওখানে অ্যাড করা থাকে। আবার ওখানে দেখবে ওরা কত পার্সেন্ট লাভ চাপাচ্ছে, তার উপর কত টাকা সাবসিডি দিচ্ছে। তো ঠিক সেরকমই কি করা হয় না, যখন এই যে ফ্যাক্টর কস্ট এর সঙ্গে যখন কি করছে না ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করা হচ্ছে, করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি না মার্কেট প্রাইস। বোঝা গেল? আবার যদি মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বিয়োগ করে দিই, তখন হয়ে যাচ্ছে কি ওটা ফ্যাক্টর কস্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এবার এই ফ্যাক্টর কস্টটা বোঝান মানে মার্কেট প্রাইস হওয়ার পরে তারপরে যে দেখাচ্ছে যে দেখো এই যে জিডিপি আর ফ্যাক্টর কস্ট কি করছে না এর সঙ্গে ট্যাক্স যোগ করছে আর সাবসিডি বিয়োগ করছে, বিয়োগ করে কি হচ্ছে না ইনফ্লেশন অ্যাডজাস্টেড হচ্ছে। তার মানে মূল্যটা কি হচ্ছে, মূল্য বৃদ্ধিটা সমান ঠিক থাকছে, অ্যাডজাস্ট হচ্ছে। যদি ট্যাক্স বেশি হয়ে যায়, সাবসিডি না দেওয়া হয়, দাম তো অনেক হাই হয়ে যাবে। এই যে মুদ্রাস্ফীতি মানে কি, ইনফ্লেশন, এই যে ইনফ্লেশন শব্দটার অর্থ কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কথার অর্থ হচ্ছে যে যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়, তো এই যে ইনফ্লেশনটাকে যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কি করতে হবে না ট্যাক্স তো চাপবেই, ট্যাক্স তো চাপবেই। এখন গ্যাসের দাম যদি ধরো 1000 টাকা হয়, জনগণ কি করবে, আন্দোলন করবে, এমনিই করে সব, ঠিক আছে? 5 টাকা ঠিক বেড়ে গেলেও আন্দোলন করে। তো সেই জায়গাতে তখন কি হয় না সরকার কি করে না ওখানে একটা সাবসিডি দেয়। তোমরা দেখবে যখন কোনো শপিং মলে জিনিস কিনতে যাও, বললো 50% ছাড়, 50% ছাড় দিল, কিন্তু সেই জিনিসের দাম অলরেডি 100% বাড়িয়ে রেখেছে। সাপোজ একটা জিনিসের ফ্যাক্টর কস্ট হচ্ছে ধরো 100 টাকা, ঠিক আছে? 100 টাকা দাম। তো এবারে সে কি করছে, রিটেলার কি করছে না মার্কেট প্রাইস সে লিখে রাখছে 300 টাকা, ঠিক আছে? 300 টাকা হচ্ছে লিখে রাখছে। 300 টাকা লিখে এবারে বলছে যে আজকের জন্য 30% ছাড় আছে। তা 30% ছাড় মানে কত টাকা ছাড় দিচ্ছে, 90 টাকা, তাই তো? তো সে 90 টাকা ছাড় দিচ্ছে। ভালো করে বুঝো, 90 টাকা ছাড় দিচ্ছে। তুমি কি ভাবলে ও আজকে 30% ছাড় মানে 90 টাকা ছাড়, ওরে বাবা অনেক টাকা। তা 300 থেকে 90 টাকা বাদ দিলে কত হয়, 210 টাকা, তাই তো? এক প্রকার ফ্যাক্টর কস্ট ছিল কত, আর বিক্রি হলো কত, লাভ কত হলো এখানে 110 টাকা, কি তাই তো নাকি? তো এই যে লাভটা রেখে যেটা বিক্রি করলো সেটা কি মার্কেট প্রাইস। কি বলার কথা বোঝা গেল? তো সেই জন্যই এই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করা হয় না এখানে ট্যাক্স চাপানো হয়, তারপর তার থেকে সাবসিডি বিয়োগ করা হয়, বিয়োগ করে তারপর সেটা হয় জিডিপি অ্যাট কনস্ট্যান্ট মার্কেট প্রাইস। অর্থাৎ আমাদের ভারতের বা যে কোনো দেশের যখন জিডিপি নির্ণয় করা হয় এই মার্কেট প্রাইস অনুসারে। এখন জিডিপি যে নির্ণয়টি করা হয়, আমরা যেটা দেখি যে জিডিপি, তো জিডিপির আরও দুটো ভাগ আছে, ঠিক আছে? জিডিপির আরও দুটো ভাগ আছে। আমরা কিভাবে জিডিপি নির্ণয় করি কোনটা দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কি। এখন নমিনাল জিডিপি যেটা, এটা তেমন কোনো কাজেরই নয়, এটা শুধু দেখানো, ঠিক আছে? এটা শুধু দেখানো, কাজের কিছু নয়। আসল কাজ হচ্ছে রিয়েল জিডিপি। তো রিয়েল জিডিপি কি, তার জন্য একটু দেখো, একটু উদাহরণটা বোঝো। সাপোজ ধরো 2010 সালে আমি সাপোজ বলছি আমার স্টুডেন্ট, তো 2010 সালে আমার ধরো 30 জন স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তো তাদের প্রত্যেকের 100 টাকা করে রেট ছিল, ওকে? তো তাহলে আমার ইনকাম হতো কত, 3000 টাকা, ঠিক আছে? আমার হচ্ছে ইনকাম হতো 3000 টাকা। এরপর 2011 সালে 20 জন স্টুডেন্ট হলো,
মাইনে করলাম 200 টাকা করে, আমার কত ইনকাম হলো? 4000 টাকা। 2015-তে 15 জন স্টুডেন্ট, মাইনে হলো 300 টাকা, আমার ইনকাম হলো কত? 4500 টাকা। ঠিক 2020 সালে 10 জন স্টুডেন্ট, মাইনে আছে 500 টাকা করে পার স্টুডেন্ট, আমার ইনকাম হলো 5000 টাকা। তো এখানে তোমরা কি দেখছো? এখানে দেখছো যে আমার প্রতি বছর কি হচ্ছে? ইনকাম বাড়ছে। ভালো করে বুঝো, আমার প্রতি বছর কিন্তু ইনকাম বাড়ছে। তো এইটাকে বলা হচ্ছে কি না নমিনাল জিডিপি। আর দাম অনুসারে মার্কেট প্রাইসে যে টাকাটা উঠছে সেটাকে আমরা বলছি কি না নমিনাল জিডিপি, অর্থাৎ কারেন্ট প্রাইস যেটা। কিন্তু কথা হচ্ছে নমিনাল জিডিপিতে হিসাব কেন করা হয় না বা কি হয় না? তুমি এখানে একটা জিনিস পার্থক্য লক্ষ্য করো যে এখানে দেখো, যদি বলি 2010 সালে 30 জন তোমার স্টুডেন্ট ছিল, 100 টাকা 3000, ঠিক আছে। এবারে এখন হিসাবটা কি করে তোমার দাঁড়াবে? আমাদের রিয়েল জিডিপি যেটা যেভাবে নির্ণয় ঠিক করা হয় সেটা বেস ইয়ারের উপরে। বেস ইয়ার কি না, সরকার সেখান থেকে একটা ইয়ার ধার্য করে দেয় যে এই ইয়ারের দাম অনুসারে আগামী 10 বছর কি 5 বছর সেই হিসাব হবে। তার মানে খুব ভালো করে বুঝো এই জায়গাটায়। এখানে আমরা কি দেখছি? এখানে দেখছি আমার ইনকাম বাড়ছে, কিন্তু প্রোডাকশন কি হচ্ছে? কমছে। তো আমার স্টুডেন্ট কি হচ্ছে? কমছে। আমাকে খেয়াল রাখতে হবে তো এই জায়গাটাও। আমি মানলাম যে টাকা মুদ্রা তার দাম বেড়েছে, দামটা বেড়েছে, কিন্তু তুমি দেখো এখানে কি হচ্ছে? প্রোডাকশন কমে গেছে। আমি 2010 সালে ধরো 30টা পুতুল বানাতাম, আমার ধরো একটা পুতুলের ফ্যাক্টরি আছে, 30টা পুতুল বানাতাম, 100 টাকা করে একটা পুতুলের দাম, আমার ইনকাম হতো 3000 টাকা, ঠিক আছে। 2011 সালে 20টা পুতুল বানাতাম, 200 টাকা করে রেট করেছিলাম, সেখানে আমার 4000 টাকা ইনকাম হতো। এইভাবে দেখছি কি আমার ইনকামটা কি হচ্ছে? বাড়ছে, কিন্তু এইখানে তোমার কি প্রোডাকশনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ক্লিয়ার? তো সেই অনুসারে বেস ইয়ার অনুসারে কি হয় আমাদের হিসাব করা হয়, যেমন যে কোনো বছরকে ধরে করা হয়। সাপোজ ধরো 2010 সাল, ঠিক আছে। এই 2010 সালের রেট কত ছিল? 100 টাকা, ঠিক আছে। এই অনুসারে হিসাবটা হবে। দেখো 2010 সালে 30 জন স্টুডেন্ট হলে 100 টাকা করে হলে কত? 3000 টাকা হয়, ঠিক আছে। আর 11 সালে 20 জন স্টুডেন্ট হলে 100 টাকা করে হয় কত? 2000 টাকা, কি তাই তো। আর 2015-তে 15 জন স্টুডেন্ট 100 টাকা করে হলে কত হয়? 1500 টাকা। আর 2020-তে 10 জন স্টুডেন্ট 500 টাকা করে হলে 500 টাকা নয় 100 টাকা করে, এই হিসাবেই তো হবে, ঠিক আছে। এই 2010-এর রেট অনুসারেই আমি কি পরেরগুলো হিসাব করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তোমার কি না ইনকাম কমছে, তার কারণ তোমার প্রোডাকশন কমেছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি না রিয়েল জিডিপি, ওকে। আর এটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি, ওকে। তো এই যে আমার প্রোডাকশন কি হচ্ছে যখন কমছে, তো সেই অনুসারে আমরা কি করছি না একটা যে কোনো ইয়ার ধরে সেই ইয়ারটাকে সেই অনুসারে সেই দাম অনুসারে পরবর্তী 5 বছর বা 10 বছর কি করা হয়? তার দামটা নির্ধারণ করা হয়। করে যেটা বেরোয় সেটা হচ্ছে কি রিয়েল জিডিপি। আমরা চোখে দেখি নমিনাল জিডিপি দেখছি, আমাদের ভারতে দেশে প্রচুর উৎপাদন হচ্ছে, প্রচুর টাকা ইনকাম হচ্ছে, কিন্তু এক প্রকার দেখতে গেলে যেটা লাগে যে 2010 সালে যে প্রোডাকশনটা হতো সেটা কি হচ্ছে? আস্তে আস্তে কমে গেছে। তো যদি ওটাকে না খেয়াল রাখি, আমরা সবসময় দেখবে যেমন আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে একটা প্ল্যান আছে, যেটা প্ল্যানিং কমিশন বলা হয়। তো সেটা কি করা হয় না 5 বছর ঠিক করা হয় যে আগামী 5 বছরে আমাদের এই বাজেট, এই টার্গেট, এরকম করে একটা তোমার ঠিক করা হয়। ঠিক সেরকম জিডিপিও যেটা হিসাব করা হয়, এই নমিনাল জিডিপি শুধু দেখতেই ভালো, নমিনাল জিডিপি শুধু দেখতেই ভালো। যেমন আগের দিনে আমি আলোচনা করেছিলাম জিডিপি আর জিএনপি দুটো এক নয়, জিডিপি আর জিএনপি যেমন দুটো এক নয়, ঠিক সেরকম এবারে জিডিপির নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি এক নয়। কি বলো কথা বুঝতে পেরেছো? রিয়েল জিডিপি হচ্ছে এইটা, অর্থাৎ একটা ইয়ার অনুসারে, যাকে আমরা বেস ইয়ার বলছি, সেই ইয়ার অনুসারে
যে প্রোডাকশন যেমন হচ্ছে সেই দাম অনুসারে যেটা হচ্ছে তাকে আমরা বলছি রিয়েল জিডিপি। তার মানে কি দাঁড়ালো, যে সাপোজ বলছি 2000, এখন এই নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কখন সমান হবে? নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি কখন ঠিক সমান হবে? যে সালেতে, যেমন 2010 সালে 30টা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 100 টাকা করে রেট ছিল, ঠিক 2010-এর রিয়েল যে জিডিপি সেটা সেম থাকবে, ঠিক আছে। আর কখন জিডিপি সেম থাকবে? তখনই যে এই যে এখানে আমি রেটটা বাড়াচ্ছি, যদি কোনোভাবে দাম না বাড়ে জিনিসের, যদি জিনিসের কোনো রকমভাবে যদি দাম না বাড়ে তাহলে সেম থাকবে কি, তাই তো নাকি? কিন্তু যদি দাম বাড়ে, প্রোডাকশন কমে যায়, তখন কি হবে? রিয়েল জিডিপি নেমে যাবে। দেখো রিয়েল জিডিপি সবসময় কি হয়? এইভাবে নামতে থাকে, আর নমিনাল জিডিপি উঠতে থাকে। নমিনাল জিডিপি মানে প্রচুর হচ্ছে, উৎপন্ন হচ্ছে প্রোডাকশন, কিন্তু আসলে কি হচ্ছে না, আমাদের সেই অনুসারে রেটটা কমে যাচ্ছে। তো সেখানে জিডিপি ডিফ্লেটার, এই যে ডিফ্লেটার মানে কি না, মুদ্রাস্ফীতি হ্রাস পাচ্ছে। এটাকে আমরা সব সময় কিভাবে বের করব? দেখো আমি 2011 ধরছি, ঠিক আছে, 2010 সঙ্গে 11, তো 2011-তে আমার নমিনাল জিডিপি কত ছিল? 4000 টাকা। তাহলে নমিনাল জিডিপি 4000 টাকা, রিয়েল জিডিপি হচ্ছে কত? 2000 টাকা, ঠিক আছে। একে যদি পার্সেন্টেজ করি 100 দিয়ে গুণ করবো, 4000/2000 × 100, ঠিক আছে। তাহলে নমিনাল জিডিপি ছিল 2011-তে কত? 4000 টাকা, আর ওই 2011-তে রিয়েল জিডিপি কত? 2000 টাকা, ক্লিয়ার? তাহলে তাকে পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ করবো, তাহলে পার্সেন্ট করে 100 দিয়ে গুণ করলে কি হয়? কাটাকাটি করো, কত হচ্ছে? 200, হ্যাঁ কি না? তা 200% হচ্ছে কি হয়েছে? ডাউন হয়েছে। এটাকে আমরা কি বলি? ডিফ্লেটার। ওকে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে, অবনমন ঘটেছে। কি বললো, বোঝা গেল? আমরা যদি নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপিতে পার্থক্য করি, তাহলে অর্থাৎ এই জিডিপি ডিফ্লেটার সবসময় কি হয়? এই যে বললাম না, এটা ডিফ্লেটার হয় রিয়েল জিডিপিতে, ওকে, তখনই কি হয় না, কমতে থাকে। অর্থাৎ তাহলে জিডিপি ডিফ্লেটার কত হয়েছে না, 2011-তে 200% কমে গেছে। কি বলে, বোঝা গেছো? তো সেই জায়গায় কি হবে সবসময়, কি এই যে মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি, দেখো মুদ্রাস্ফীতি ব্যাপারটা আমি একটুখানি আলোচনা ঠিক করছি। মুদ্রাস্ফীতি বলছে যখন জিনিসের দাম বেড়ে যায়, ঠিক আছে। মুদ্রাস্ফীতি বলতে যখন অনেক কি হয় না, জিনিসের দাম বেড়ে যায়। এবারে জিনিসের দাম বেড়ে যায় কিভাবে? কখনো কখনো কোনো বছর একটু বাড়লো, ঠিক আছে, আবার কোনো বছর অনেকটা বাড়লো, আবার কোনো বছর আরও অনেকটা বেড়ে গেল। তো সেইগুলো ডিপেন্ড করে কিসের কারণে? ডিপেন্ড করে না কিসের কারণে? মুদ্রাস্ফীতি হওয়ার পিছনে কি কারণ? যেমন ধরো যদি প্রোডাকশান কম হয়, যদি প্রোডাকশান কম হয়, জনসংখ্যা যদি বেশি থাকে, তার চাহিদা যদি বেশি থাকে, তাহলে কী হবে? জিনিসের দাম বেড়ে যাবে, কি তাই তো নাকি? দেখবে আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন বাজারে গিয়ে দেখবে প্রত্যেক বাড়িতেই সেদিনে ধরো ভাইফোঁটা, আমাদের বাঙালির ভাইফোঁটা, ঠিক আছে, একদম খাসি মাংসের দোকানে প্রচুর লাইন, ওকে। তো খাসি মাংস প্রোডাকশান তো একই আছে, কিন্তু সেদিনে প্রত্যেকের প্রয়োজন, তো প্রত্যেকের প্রয়োজন তখন যখন দেখছে জিনিস এবারে কমে আসছে, তখন কি করবে? দোকানদার বলবে এটা আর 800 টাকায় বিক্রি করতে পারবো না, 1000 টাকা লাগবে। তুমি তখন কি করছো? তোমার যখন প্রয়োজন তুমি বললে, ও তখন টাকাটা ম্যাটার করছে না, ঠিক আছে তাই দাও। আমরা দেখবে যখন বর্ষাকালে যখন রিক্সায় আসি, যদি ফাঁকা রাস্তা থাকে রিক্সার যা রেট সেটাই নেয়, কিন্তু যদি এক হাঁটু জল থাকে তখন কি বলবে? বাবু আমার রেটটা ডবল করে দিতে হবে কিন্তু, কি তাই তো? তুমি কিন্তু তখন ডবল হলেও তুমি বলো ঠিক আছে তাই দেবো, কারণ তোমাকে ঘর যেতে হবে, তুমি হাঁটু ডুবিয়ে না জামা কাপড় ভিজিয়ে আসবে না। তো সেরকমভাবে কি হয় না, যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে। তো এই যে মুদ্রাস্ফীতি যখন জিডিপি কি হচ্ছে, যদি আমরা রিয়েল জিডিপি হিসাব করি তখন সেটা ডিফ্লেটার হয়ে যায়, ওকে, অর্থাৎ মুদ্রাস্ফীতি হ্রাস পেয়ে যায়। কি বলা কথা বুঝতে পেরেছো? তো এইভাবে কি হয় না, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি, ওকে।
এবারে এই যে আমি মানে রিয়েল জিডিপি যে বেস ইয়ারটা বললাম, রিয়েল জিডিপির যে বেস ইয়ার, তো এই বেস ইয়ার কি হয় না কে করে না সিএসও, দ্য সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, ওই সংস্থা ঠিক করে সিএসও। ওকে, কোন বছর বেস ইয়ার ধরা হবে। ওকে, তো আমাদের আগে যে বেস ইয়ারটা ছিল সেটা হচ্ছে 2011 থেকে 12, ঠিক আছে, 2011 থেকে 12। এবারে কথা হচ্ছে যে স্যার 2011 থেকে 12 কেন, একটা বছর তো আমার ঠিক ধরছি স্যার, আপনি তো আগে দেখালেন যে ওখানে 2011 সালে তো রিয়েল জিডিপি কি আর নমিনাল জিডিপি পার্সেন্টেজ কত কমলো কি বাড়লো, কিন্তু আপনি আবার এখানে বলছেন 2011-12। সবসময় আমাদের ফিনান্সিয়াল ইয়ার যেটাকে বলে, ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, তাহলে শেষ হবে এক বছর ঠিক কত, পরের বছর 31 মার্চ, তাই তো নাকি, নেক্সট ইয়ারে 31 মার্চ, তাই কি না। তো তাহলে ইয়ারটা কি হচ্ছে, যদি 2011 সালে 1 এপ্রিল স্টার্ট হয়, শেষ হবে কখন, 2012 সালে 31 মার্চ। সেই জন্যই কি করা হয় না, কথা হচ্ছে 2011-12, হিসাবটা হচ্ছে 2011-12, ওই জন্যই দুটো বছরে, কিন্তু এক প্রকার ডিউরেশনটা এক বছর, সালটা দুটো হচ্ছে কিন্তু ডিউরেশন কি হচ্ছে এক বছরই। কি বলা কথা বোঝা গেল। যখন আমাদের এখন তো প্রত্যেক ক্লাসের সেশন স্টার্ট হয় কি জানুয়ারি থেকে স্টার্ট হয়, তারপরে গিয়ে তোমার ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায়, তখন আমরা ইয়ারটা ঠিক লিখি যে 2011 ব্যাচ, 2012 ব্যাচ। কিন্তু দেখবে তোমাদের মাধ্যমিকে এখনও কিন্তু সেই জায়গাটাই আছে, কারণ মাধ্যমিক জানুয়ারিতে স্টার্ট হলো, পরীক্ষা হয় পরের বছরে ফেব্রুয়ারিতে, তাই তো। তাহলে আমরা তখন সেই ইয়ারটাকে আমরা ঠিক কী বলি, দেখবে তোমাদের মার্কশিটে ঠিক লেখা আছে 2022-23, 2023-24, 2024-25। কি বলা কথা বোঝা গেল। তো সেই হিসাবে হচ্ছে বেস ইয়ার। তো এই বেস ইয়ার 2011-12 সালে ছিল। এবারে কথা হচ্ছে বেস ইয়ার চেঞ্জ হয়, সেটা সরকার ঠিক করে কত বছর ছাড়া চেঞ্জ করব, 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে। এবারে বলবে স্যার বেস ইয়ার চেঞ্জ করা হয় কেন, বেস ইয়ার চেঞ্জ করা হয় কেন। এখন কথা হচ্ছে আমাদের 2011-12 সালে বেস ইয়ার ছিল, কিন্তু এখন সেটাকে গভর্নমেন্ট ডিসাইড করেছে, চেঞ্জ করেছে, 2022-23 করেছে, ঠিক আছে, 2022-23 করেছে। এই যে তাহলে এটা চেঞ্জ হচ্ছে কেন, চেঞ্জ হওয়ার পিছনে প্রধান যে কারণ, অনেক কারণ আছে, কিন্তু একটা কারণ যদি একটা এক্সাম্পল দিই আমি, সাপোজ ধরো যে আমাদের ধরো আইফোন কোম্পানি আপেল, ঠিক আছে, তো তার যদি এখন প্রোডাকশান আমাদের ভারতে হয়, যদি তার প্রোডাকশান আমাদের ভারতে হয়, তাহলে ভারতে হচ্ছে মানে কি সেও বা আমাদের ভারতের কোনো কোম্পানি যদি কোনো একটা প্রোডাকশান করে, তাহলে কি হচ্ছে সে জিডিপিতে সামিল হচ্ছে, জিডিপি আসছে। তো সেই প্রোডাকশানটা ধরো সাপোজ বলছি সে ফ্যাক্টরিটা সে খুললো 2016 সালেতে, 2016 সালে ফ্যাক্টরিটা ওপেন হলো, তো তার যে ইনকামটা হচ্ছে সেটা কি হচ্ছে দেশের জিডিপিতে কাউন্ট হচ্ছে, কিন্তু রিয়েল জিডিপি হবে কি, কারণ রিয়েল জিডিপিতে কি হচ্ছে 2011-12-তে ও তো তখন ছিলই না, ও তো তখন ছিলই না। তাহলে এরটা যখন হলো, এই কোম্পানি যখন অ্যাড হলো, তখন কি ওর নমিনাল জিডিপি কি হলো, বাড়লো, ঠিক আছে। সেই জন্যই কি করা হয় না চেঞ্জ করা হয়। কি বলা কথা বুঝতে পেরেছো, সেটা 6 বছর 7 বছর সেটা সরকার ঠিক করে, লেখাই আছে গভর্নমেন্ট ডিসাইড টু চেঞ্জ দ্য এজ, দিস আপডেট এমস কি হয় না টু প্রোভাইড মোর অ্যাকুরেট রিফ্লেকশন কি হয় না অফ ইন্ডিয়াস কারেন্ট ইকোনমিক স্ট্রাকচার অ্যান্ড ইমপ্রুভ দ্য কি না প্রেসিয়াস অফ জিডিপি ক্যালকুলেশন। কি বলা কথা বুঝতে পেরেছো, কারণ এ যখন 2016-তে আমাদের যদি 2011-12 রিয়েল জিডিপি মানে বেস ইয়ার হিসাব করা হয়, তখন তো ছিলই না, এর মধ্যে সামিলটি ছিল না। তা এখন কি হচ্ছে, ওটা হিসাবই আসছে না, জিডিপি আসছে কিন্তু রিয়েল জিডিপি কোনটা সেটা আসছে না, সেই জন্যই কি করা হয় না চেঞ্জ করা হয়। কি বললা কথা বোঝা গেল। তো এবার দেখো আমাদের এখন যে রিয়েল জিডিপি তাহলে বের করতে বললাম কি নমিনাল জিডিপি বাই ডিফ্লেটার, ঠিক আছে, নমিনাল জিডিপি বাই ডিফ্লেটার করলেও কি হয় রিয়েল জিডিপি বেরিয়ে যায়। ক্লিয়ার। এখন এবার কথা হচ্ছে ইন্ডিয়াস জিডিপি গ্রোথটা কি হয়েছে দেখো, 2012-13-তে 5.5 ছিল, তারপরে 2013-তে 6.4, 7.4 বাড়ছিল,
বাড়তে 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 আবার 2017-তে কমলো, 18-এ কমলো, 19-এ কমলো, আর 20-তে একেবারে মাইনাসে তোমার দাঁড়িয়ে গেল। কেন? কোভিড-19-এর জন্য। কি হলো বুঝেছো? তার রিয়েল জিডিপি না 2020-তে একবারে মাইনাস এসে গেছে। তা দেখো রিয়েল জিডিপি কিন্তু এইভাবে আস্তে আস্তে কমতে কমতে এসছে, তারপরে আবার কি 2021-22-এ 8.7 হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবারে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি বুঝতে গেলে তার সঙ্গে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি না পিপিপি। পিপি কি না পারচেসিং পাওয়ার প্যারিটি। কি বললাম? পারচেসিং পাওয়ার প্যারিটি। দেখো পিপিপি জিনিসটা কি খুব ভালো করে বুঝবে। এখন কথা হচ্ছে, দেখো আমি দুটো চায়ের কাপ নিয়েছি, তার সঙ্গে চা আছে, বেশ আদা দিয়ে বানানো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই চাটা তুমি দিল্লিতে খাচ্ছ, ঠিক আছে, আর আরেকজন চা খাচ্ছে কলকাতাতে। খুব ভালো করে বুঝবে, একজন দিল্লিতে খাচ্ছে, একজন কলকাতায় খাচ্ছে। ওকে, তো কথা হচ্ছে যে দুটো ব্যক্তি, তারও ধরো 100 টাকা ইনকাম আর এরও 100 টাকা ইনকাম, ঠিক আছে? তাহলে দুজনের ইনকাম সমান হচ্ছে, ইনকামটা সমান। তো ইনকাম সমান, তুমি ভাবছো ও তাহলে আমাদের না ইনকাম সমান, ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কলকাতায় চায়ের দাম কি না 5 টাকা পার কাপ, দিল্লিতে সেই চায়ের দাম 15 টাকা পার কাপ। এবারে বলো এই 100 টাকা ইনকামে তুমি কলকাতাতে ক কাপ চা খাবে? 20 কাপ, অর্থাৎ 20 দিন তোমার চা খাওয়া তোমার চলবে। যে দিল্লিতে থাকে কদিন খাবে? সে 6 দিন খাবে, 6 দিন খাবে, 6 15 90 টাকা, 6 দিন খাবে, আরেকদিন হাফ খাবে। বলো আমাকে হাফ কাপ চা দাও, কি তাই তো নাকি? হ্যাঁ, ইনকাম সমান, কিন্তু দেখো এর খরচাটা কি হচ্ছে, এই 6 দিনই ওটা শেষ হচ্ছে, হ্যাঁ যাচ্ছে। সাপোজ ধরো এই বাড়িটা আমেরিকাতে, এই বাড়িটা ইন্ডিয়াতে, খুব ভালো করে বুঝবে। ওকে, তো তুমি ইন্ডিয়াতে ধরো সাপোজ বলছি মাসে 1 লাখ টাকা ইনকাম করো, ঠিক আছে, মাসে 1 লাখ টাকা তুমি ইনকাম করো। আরেকজন ব্যক্তি সেও কিন্তু মাসে 1 লাখ টাকা ইনকাম করে আমেরিকাতে। ওকে, ভালো করে বুঝো। সেই জায়গায় কি হচ্ছে না দুজনের ইনকাম সমান হচ্ছে, কিন্তু ব্যাপার কি হচ্ছে না এই যে এই বাড়িটা কিনতে, যে ইন্ডিয়ায় থাকে, তার বাড়িটা কিনতে খুব বড়, যে সাপোজ বলছি যে ধরো বাড়িটা ভাড়া নিয়েছি, বাড়িটা ভাড়া নিচ্ছি, আমার মাসে 1 লাখ টাকা ইনকাম, হ্যাঁ, এই বাড়ির একটা কামরা ভাড়া নিলাম, সেখানে 10,000 টাকায় ভাড়া নিল, ঠিক আছে, 10,000 টাকা ভাড়া নিল। আর এখানে আমেরিকার একটা বাড়ি ভাড়ার দাম 50,000 টাকা। কি বলো, কথা বুঝতে পেরেছো? 50,000 টাকা। তো তার মানে কি হচ্ছে, তুমি 1 লাখ টাকা ইনকাম করছো, এও 1 লাখ টাকা ইনকাম করছে, সেখানে একে বাড়ি ভাড়া দিতে হচ্ছে 50,000 টাকা, আর তুমি সেখানে 10,000 টাকায় বাড়ি ভাড়াটা পেয়ে যাচ্ছ। আমি যদি আমার এখানে একটা ঘর ভাড়া যা দমদম স্টেশনের ঠিক আছে, কি ঘর ভাড়া কি হবে? নিশ্চয়ই না। তো কথা হচ্ছে যেই দেশে বা যেই স্থানে, বা ধরো আমার গ্রামে একটা ছেলে, সে যদি 20,000 টাকা ইনকাম করে, আর শহরে আরেকটা ছেলে যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, দুটোই সমান হয়ে যাবে। কি বলো, কথা বুঝতে পেরেছো? কারণ শহরে কি প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আর গ্রামে সেখানে কি জিনিসের দামটা অতটা নয়, কি তাই তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গা থেকে তখন কি হচ্ছে, এই যে পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি, মানে আমি আমার যে ইনকাম, আমি তাতে করে কতটা জিনিস কিনতে পাচ্ছি, খুব ভালো করে বুঝবে। আমার যেটা ইনকাম, তাতে আমি কতটা জিনিস কিনতে পাচ্ছি। মানে তুমি সেখানে দেখো তোমার 100 টাকা ইনকামে তুমি 20 কাপ চা কিনছো, আরেকজন দিল্লিতে ইনকাম করছে, সেও 100 টাকা ইনকাম করছে, সে কিনছে কত? মাত্র 6 কাপ কি 6.5 কাপ চা কিনছে। তাহলে পিপিপি কার বেশি? কলকাতার বেশি, দিল্লির কম, হ্যাঁ কি না? একইভাবে এইখানে পিপিপি হিসাবে ইন্ডিয়ার কি বেশি, কারণ সে 1 লাখ টাকায় 10,000 টাকা ভাড়া দিয়ে আরও কিছু হচ্ছে কিনতে ঠিক পারবে। যে আমেরিকায় থাকে সে 50,000 টাকা ঘর ভাড়ায় দেওয়া লেগে গেছে,
50,000 টাকা ঘর ভাড়া চলে গেছে, তারপর সেখানে তুমি একটা মাছ কিনতে যাও কি না 2,000 টাকা কেজি, আর সেখানে তুমি এখানে কি না 200 টাকায় তো এখন রুই মাছ পেয়ে যাবে, বড় সাইজের রুই, কি তাই তো নাকি? তার মানে তুমি ইন্ডিয়াতে 1 লাখ টাকা ইনকাম করে যেভাবে লাইফস্টাইল হচ্ছে করবে, একজন আমেরিকাতে 1 লাখ টাকা ইনকাম করলে সেই লাইফস্টাইল করতে পারবে না। কি বলা কথা বুঝতে পেরেছো? তার মানে আজকে ব্যাপারটা আমরা আমাদেরকে হিসাবটা করতে হবে কি, যে তুমি যে টাকাটা ইনকাম করছো তাতে তোমার লাইফের প্রয়োজনীয় সমস্ত কিছু পাচ্ছ কিনা, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কি না পিপিপি, অর্থাৎ পাওয়ার অফ পারচেসিং প্যারিটি। এখন সাপোজ বললাম যে এইখানে একটা বাস্কেট অফ অ্যাপেল একটা দিয়ে এসে সেখানে সে কি করছে 1 টাকায় বিক্রি করছে, আর একটা দেশে সেও 1 টাকাতেই তখন বিক্রি করছে, তাহলে কি হচ্ছে দুটোর মধ্যে কি সমান, অর্থাৎ প্রাইস অফ এ বাস্কেট অফ অ্যাপেল ইন বোথ কান্ট্রিজ এ অ্যান্ড বি বিকাম ইকুয়াল পিপি, তাই তো? কিন্তু যদি এখানে এই বাক্সটা তখন 10 টাকায় বিক্রি করে আর এ যদি 1 টাকায় বিক্রি করে, তাহলে কি এর পিপি বেশি, তখন দুটো ইকুয়াল হচ্ছে না। কি বলা কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো সেইখানে যদি পিপিপি হিসাব করা হয় আমাদের ভারত সেইখানে 3 নম্বরে আছে, ঠিক আছে? আমি আসছি এরপরে হিসাবটাতে। যেমন ধরো আমরা মানে রিয়েল ভ্যালুটা কিভাবে বের করবো পিপিপি, ঠিক আছে? পিপিপির রিয়েল ভ্যালু কি করে বের করব? সাপোজ ধরো যে আমরা প্রত্যেকে জানি ডলার এবং ইন্ডিয়ান মানি কীরকম না, এখানে তুমি 85 টাকা যে জিনিসটা কিনবে সেইটা এখানে তুমি $1 কিনবে, ঠিক আছে? সেখানে তুমি $1 কিনবে, তার মানে ভালো করে বুঝো, তুমি এখানে 85 টাকা নিয়ে যদি আমেরিকায় ঢুকো তখন সেটা গেলো 1 টাকা হয়ে গেল, আবার তুমি যদি আমেরিকা থেকে 1 টাকা আনো, হ্যাঁ, এখানে তখন 85 টাকা হয়ে যাবে, কি তাই তো নাকি? কি বলার কথা বুঝে গেল? হ্যাঁ, তো সেই জায়গায় এখন রিয়েল ভ্যালু আর পিপিপি ভ্যালু কি দেখো, খুব ভালো করে বুঝবে। এখন এই পিপিপি ভ্যালুটা ওয়ার্ল্ড ব্যাংক দেয়, পিপিপি ভ্যালুটা কে দেয়? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক দেয়, ওকে? এখন রিয়েল ভ্যালু কি? রিয়েল ভ্যালু হচ্ছে সাপোজ বলছি যে তুমি 850 টাকা দিয়ে যে জিনিসটা কিনবে সেখানে ধরো 850 টাকা আমাদের মানে আমেরিকার 80 মানে হচ্ছে আমাদের 85 রুপিস সমান, ওদের হচ্ছে $1, তাই তো? তো তাহলে আমরা 850 টাকা দিয়ে যেটা কিনবো সেটা আমেরিকা ঠিক কত কিনবে? $10 দিয়ে, তাই তো নাকি? আমরা 850 টাকায় কিনছি, ওরা ওখানে $10 সেই জিনিসটা পেয়ে যাচ্ছে, সেম জিনিস। তো এটা হচ্ছে রিয়েল ভ্যালু, ঠিক আছে? আর পিপিপি ভ্যালু কি না, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক অনুসারে আমাদের এখন রেট হচ্ছে না 17 টাকা, ঠিক আছে? 17 টাকা, তাহলে খুব ভালো করে বুঝো 17 টাকা অনুসারে পিপিপির ভ্যালু হচ্ছে 850 টাকায় আমি সেটা 17 দিয়ে ভাগ করি, আমার কত ঠিক দাঁড়াচ্ছে না $50। তো তাহলে সেখানে আমাদের এই 850 টাকাটায় রিয়েল ভ্যালু ছিল $10, হ্যাঁ, আর পিপিপি ভ্যালু হলো কত? $50। কি বলা কথা বোঝা গেল? মানে আমরা টোটাল যা ইনকাম করছি সেই ইনকামে আমি কতগুলো জিনিস কিনতে পারবো, তার যে পাওয়ারটা আমার, তার যে ক্ষমতাটা, কি বলা কথা বুঝতে পেরেছো? আমি আবার বোঝাচ্ছি যে আজকে আমাদের ভারতবর্ষে ধরো কলকাতা আর মুম্বাই কি ব্যাঙ্গালোর, ঠিক আছে? তো তুমি এখানে 1 লাখ টাকা ইনকাম করা যা ওখানে 3 লাখ টাকা ইনকাম করার সমান। কি বলা বুঝেছো? মানে দেখতেই ভালো যে ও 3 লাখ টাকা ইনকাম করে, সেটার থেকে তুমি আগে এই হিসাবটা করো যে এক প্রকার ওই 3 লাখ টাকায় ও যেভাবে লাইফস্টাইল করছে তুমি তার থেকে ভালো করছো না খারাপ করছো, টাকাটা ম্যাটার করছে না যে কে কতটা ইনকাম করছে, ব্যাপার হচ্ছে যে জায়গার ভ্যালুয়েশন যেমন সেই অনুসারে। তুমি একটা গ্রামের দিকে এখনো 1 বিঘা জমি কিনবে 6 লাখ টাকা দাম, ঠিক আছে? আর সেই 1 বিঘা যদি তুমি এখানে শহরে কেনো কত হবে? সেটা কোটি ছাড়িয়ে যাবে, তাই তো নাকি? কোটি ছাড়িয়ে যাবে। মানে গ্রামের দিকে এখনো 4 কাঠা জমি লোকের পকেট মানি সেটা, ওকে? আর শহরে সেটা 4 কাঠা মানে সেটা কম করে 1 কোটি টাকা এখন যা দাম, কি তাই তো নাকি? তো তাহলে তুমি গ্রামের দিকে 10 বিঘে জমি কিনছো, আর একজন শহরে এসে সেটা যদি না পারে তাহলে কি তার পারচেসিং পাওয়ার নেই, তার মানে তার ইনকাম কম,
তোমার তো ইনকাম কম। তার কি বলে বোঝা গেল যে আমরা দেখি যে আমেরিকায় এত টাকা ইনকাম করে, ঠিক আছে? তো সে তো আমেরিকাতে থাকে, আমেরিকা থাকছে মানে তুমি ইন্ডিয়ায় থেকে এখনো 5 টাকায় চা পাচ্ছ, 200 টাকা কেজি মাছ পাচ্ছ। এই যে কলকাতায় থেকে এখনো তুমি 200 টাকা কেজি মাছ পাচ্ছ, তুমি আমেরিকায় যাবে সেটা 2000 টাকা কেজি মাছ হবে। তো তার মানে কি, যার যেমন ইনকাম সেখানে তেমন রেট। ক্লিয়ার? তো সেখানে কি হচ্ছে তাহলে এক প্রকার রিয়েল ভ্যালু কি দাঁড়াচ্ছে আমেরিকার সাথে ডলারের সাথে আমাদের ইন্ডিয়ান রুপিসে কত না $10, $10 রিয়েল ভ্যালু। কিন্তু সেখানে পিপিপি ভ্যালু কত না $50। ঠিক আছে? তো যদি পিপিপি ভ্যালু অনুসারে বাই করা হতো তাহলে কি আমরা অনেক ক্ষেত্রে কি হচ্ছে আমেরিকাকে ছাড়ি চলে যেতাম। ক্লিয়ার? তো এখন এই পিপিপি ভ্যালু অনুসারে 2019-এ যেটা মানে রিয়েল ভ্যালু যেটা জিডিপি বাই পিপি সবার উপরে চায়না আছে $23,460, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমেরিকার আছে $21,428, তারপরে চলে আসছে না ইন্ডিয়া $9,612। ওকে, এই অনুসারে ইন্ডিয়া আছে 3 নম্বরে। ক্লিয়ার? কিন্তু যদি আমরা নমিনাল জিডিপি অর্থাৎ যেটা দেখাই বললাম নমিনাল জিডিপি কোনো কাজের নয়, দেখতেই ভালো, তো সেখানে নমিনাল জিডিপি অনুসারে আমাদের দেখো চায়না আছে 14,140, আমেরিকা সবার উপর 21,428, ঠিক আছে? আর সেই জায়গায় তারপরে আছে কে না জাপান, তারপরে আছে জার্মানি, আর তারপরে আছে ইন্ডিয়া, তখন তাহলে 5 নম্বরে। ওকে, তাহলে পিপিপি ভ্যালু অনুসারে আমাদের ভারত 3 নম্বর, আর নমিনাল জিডিপি অনুসারে কত 5 নম্বর। বোঝা গেছে না যায়নি? তাহলে দেখো যে পিপিপি অনুসারে কি আমরা 3 নম্বরে ঠিক চলে গেছি, আমেরিকা চায়না পরেই ভারত, ঠিক আছে? কিন্তু জিডিপি অনুসারে নমিনাল জিডিপি অনুসারে আমরা 5 নম্বরে আছি। ক্লিয়ার? পার ক্যাপিটা ইনকাম সেই অনুসারে যেটা আজকের রিপোর্ট, ইন্ডিয়াতে 302.88 ইউএসডি তোমার ডলার, যেটা 1993 তোমার ছিল, আর পাকিস্তানে যেটা ছিল হচ্ছে 407। ওকে, তো এখন যেটা হচ্ছে ধরো 2480.79 তোমার ডলার 2023-এ বলছি, 2023-এ এইটা হচ্ছে ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম। তো এখন আজকের রেট হচ্ছে $85.79, মানে ইন্ডিয়ান মানির সঙ্গে। তো যদি 2023-এ মতো করে হিসাব করি, পার ক্যাপিটা মানে এক একটা ব্যক্তির ইনকাম কত করে তোমার দেখো 2480 তোমার ডলার, ঠিক আছে? সেটা যদি 85 দিয়ে গুণ করি দাঁড়ায় 2,10,800 টাকা একজন ব্যক্তির ইনকাম 1 বছরে। তোরা ঝট করে ভেবে বলেছিস মাসে, ঠিক আছে? 1 বছরে, ঠিক আছে? তো তাকে যদি 12 দিয়ে ভাগ করি 17,500 টাকা একজন ব্যক্তি ইনকাম করে, ঠিক আছে? মানে দেশে যে টোটাল প্রপার যে জিডিপি যে টাকাটা আমরা বাইরে বিক্রি করছি বা যেটা আমাদের ইনকাম দেশের, সেই ইনকামে যদি আমরা জনগণ দিয়ে ভাগ করি বা টোটাল জিডিপি বাই পপুলেশন দিয়ে ভাগ করে যেটা হিসাবে আসছে 2023 অনুসারে একজন ব্যক্তি 17,500 টাকা ইনকাম। তো তাহলে সেই জায়গায় আমরা যদি সৌদি আরব যাই, সৌদি আরবে সেখানে আমি হিসাবটা নিইনি, সাপোজ ঠিক বলছি, সৌদি আরবে এই ইনকামটা ভিখারির থেকেও কম। তো সেই জায়গাতে এখন আমাদের যদি 17,500 টাকা করে ইনকাম করে কি হবে? তাতে খেতেই তো পাবে না, হ্যাঁ তাই তো রিঙ্কি? তোমার তো 17,500 টাকার মধ্যে তো 10,000 টাকা সাজতেই তো লেগে যাবে, জামা জুয়েলারি সব কিনতে শেষ, বাকি কি হবে? এবার তাও বাকি দাঁড়াও, আমাদের ভারতবর্ষের যে অর্থনীতি মিশ্র অর্থনীতি, এখন হচ্ছে কথা হচ্ছে 17,500 টাকা করে পার ক্যাপিটা হলো, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কেউ একজন 1 লাখ টাকা মাসে কামায়, তার মানে কি তোমার থেকে তো নিয়ে কামাচ্ছে, তোমার শর্ট পড়ছে তো। কি হলো কথা বুঝতে পেরেছো? মানে ধরো সাপোজ বলছি যে তোমাদের ফ্যামিলিতে টোটাল ইনকাম 500 টাকা, ঠিক আছে? তো 5 জন মেম্বার আছো, তাহলে 5 জন মেম্বার মানে সবার ভাগে কত করে পড়ে? 100 টাকা করে ঠিক পড়ে, তাই তো? কিন্তু যদি ইনকাম 500 টাকায় হয়, মেম্বার 10 জন হয়, কত করে পড়বে? 50 টাকা করে মাত্র, তাই তো? তো সেটাই হিসাব করে, কারণ আমাদের ভারতবর্ষে 140 কোটি দেশ,
তো জিডিপি মানে চায়নাকে ছাড়িয়ে গেলে তবে হয়তো ঠিকঠাক তো তোমার জায়গায় আসবে। সেদিনের একটা হিসাবে যে দেখা গেছে যে একটা মানুষ ভারতে মানে 1%, কি বললাম কালকে বোধহয় আমি বলছিলাম যে 1% 1 লাখ টাকার উপর ইনকাম করে।